লালমনিরহাটের আকাশে তখন অন্ধকারের ছায়া গাঢ় হয়ে এসেছে। অক্টোবরের মাঝামাঝি রাত, চারপাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেই যেন প্রতিটি বাতাসে লুকিয়ে আছে এক চাপা উত্তেজনা, এক সুদূর প্রসারী যুদ্ধের গন্ধ। ঠিক এমন এক গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান লালমনিরহাট বিমান ঘাঁটিতে উপস্থিত হন। এই সফরটি ছিল একেবারেই গোপনীয়। কে বা কারা এসেছেন, কি নিয়ে আলোচনা হচ্ছে, এসব তথ্য ছিল সামরিক প্রোটোকলের কঠোর পাহারায়। কিন্তু একটা বিষয় নিশ্চিত, কিছু একটা ঘটতে চলেছে, আর সেই ঘটনা শুধু লালমনিরহাটকে নয়, গোটা দক্ষিণ এশিয়াকেই আলোড়িত করার ক্ষমতা রাখে। দিল্লির মিডিয়া অবশ্য এই নীরবতা ভেঙে দিয়েছে তীব্র চিৎকারে। ভারতীয় নিউজ চ্যানেল ডিএনএ শিরোনাম করেছে, বাংলাদেশ ওয়ার প্ল্যান নিয়ার ইন্ডিয়াস চিকেন স্নেক, চাইনিজ অ্যান্ড পাকিস্তানি সাপোর্ট। গম্ভীর মুখে উপস্থাপক প্রচার করছেন লালমনিরহাটে যুদ্ধ ঘাঁটি গড়ে তুলেছে বাংলাদেশ। পাকিস্তানি ফার্মকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, আর চীন দিচ্ছে ফাইটার জেট। কিন্তু এই দাবির ভিত্তি কোথায়? দিল্লির মিডিয়া কি সত্যিই এমন একটি সুদূর প্রসারী পরিকল্পনার ইঙ্গিত পেয়েছে, নাকি এটি আরেকটি রাজনৈতিক কল্পকাহিনী? এমন প্রশ্ন এখন বাতাসে ভেসে বেড়াচ্ছে। লালমনিরহাটে ঠিক কি ঘটছে, আর এই ঘটনার শেষ গন্তব্য কি আঞ্চলিক সংঘাত, নাকি নিছকই কূটনৈতিক পাল্টাচাপের খেলা? লালমনিরহাটের এই এয়ারফিল্ডটির ইতিহাস বেশ পুরনো। এটি নির্মিত হয়েছিল পাকিস্তান আমলে 1960-এর দশকে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর এটি কার্যত অচল হয়ে পড়ে। অর্ধশতক ধরে এটি ছিল পরিত্যক্ত, অবহেলিত এক সামরিক নিদর্শন। তবে ভূরাজনীতি কখনো ঘুমিয়ে থাকে না। এই অঞ্চলের কৌশলগত অবস্থানই একে হঠাৎ করে পাদপ্রদীপে নিয়ে এসেছে। এই এয়ারবেসটির অবস্থান সরাসরি ভারতীয় শিলিগুড়ি করিডোরের পাশেই। এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে রেখেছে মাত্র 22 কিলোমিটার প্রশস্ত একটা গলিপথ। ভারতের কূটনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞরা একে বলেন ভারতের একিলিস হিল। এমন এক স্থানে যদি বাংলাদেশ একটি সক্রিয় এয়ারবেস তৈরি করে, তা শুধু কৌশলগত নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। লালমনিরহাট এখন কেবল একটি সীমান্ত শহর নয়, এটি ধীরে ধীরে হয়ে উঠছে একটি ট্রেড পারসেপশন হাব, সামরিক মনোবিজ্ঞানের কেন্দ্রবিন্দু। ভারতীয় মিডিয়ায় দাবি উঠেছে, বাংলাদেশের পক্ষ থেকে একটি পাকিস্তানি ডিফেন্স ফার্মকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে লালমনিরহাট এয়ারবেজের রিঅ্যাক্টিভেশনের জন্য, যদিও কোনো সরকারি সূত্র বা প্রমাণ তারা হাজির করতে পারেনি। ডিএনএ ইন্ডিয়ার ভাষ্য আরও আক্রমণাত্মক। জেএফ-7 ফাইটার জেট মোতায়েন হবে লালমনিরহাটে, যা পাকিস্তান ও চীনের সহায়তায় বাংলাদেশের পরিকল্পনার অংশ। তারা আরও বলছে, এই এয়ারবেজের মাধ্যমে চীন ভারতের সামরিক ইনস্টলেশনগুলো মনিটর করতে পারবে। কিন্তু বাস্তবতা বলছে একেবারে ভিন্ন কথা। বাংলাদেশ এখনও জেএফ-7 কেনেনি। কিনবে কিনা তা নিয়ে আলোচনা চলছে, তবে বরং চীনের জেটেন্সি এবং জেএফ-7 ব্লক 3 নিয়ে আলাদা আলাদা আলোচনার সূত্র আছে। চীনের সাথে যোগাযোগ থাকলেও কোনো পাকিস্তানি ফার্মকে সরাসরি কন্ট্রাক্ট দেওয়ার তথ্য নেই। তাহলে ভারতের মিডিয়ার দাবির উৎস কি? বিশ্লেষকরা বলছেন, এটি নিছকই একটি রাজনৈতিক ইনভেনশন অফ থ্রেট, যেখানে বাস্তবতার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা আতঙ্কের নাট্য রচনা। ভারত বলছে, আমাদের 15টি এয়ারবেস ঘিরে রেখেছে বাংলাদেশকে। হাসিমারা, কৈলাসনগর এবং বাগডোগরা থেকে মাত্র 10 থেকে 25 মিনিটে লালমনিরহাটে হামলা চালানো সম্ভব। তথ্য বিশ্লেষণে দেখা যায়, হাসিমারা এয়ারবেস, যেখানে রাফাল জেট মোতায়েন আছে, তা লালমনিরহাট থেকে মাত্র 85 কিলোমিটার দূরে। বাগডোগরা থেকে সুখোই জেট উড়াল দিতে পারে মাত্র 25 মিনিটের মধ্যে। কৈলাসনগর থেকে লালমনিরহাটের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, যা যুদ্ধ পরিস্থিতিতে অতি দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা রাখে। এই ত্রিমুখী ঘিরে ফেলার কৌশল একদিকে সামরিক জাঁকজমক এবং প্রস্তুতির বহিঃপ্রকাশ, অন্যদিকে মনস্তাত্ত্বিক চাপের অস্ত্র। কারণ শুধু বাংলাদেশ নয়, ভারত চায় তার প্রতিপক্ষ সবসময় নিজেকে ঘিরে ফেলা, কোণঠাসা ও আতঙ্কিত অনুভব করুক। এই মনস্তত্ত্বের জায়গা থেকেই ইন্ডিয়ান মিডিয়ার লাগাতার প্রচারণা চলছে। 10 মিনিটেই ধ্বংস করে দেওয়া যাবে টাইপের বক্তব্য প্রচারিত হয়, যা আদতে বাংলাদেশকে চাপে ফেলার কৌশল। তবে বিশ্লেষকরা এটাকে দ্বিমুখী তরবারি বলে মনে করেন, কারণ এত বেশি এয়ারবেস, এত বেশি সামরিক অবকাঠামো এবং এত ঘন মোতায়েন, এটি শুধু প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর নয়, বরং ভারতের নিজের লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থার উপর ভয়ানক চাপ তৈরি করে। ভারতের সামরিক বিশ্লেষক অভিষেক দত্তের মতো অনেকেই মনে করেন, যত বেশি ফ্রন্ট, তত বেশি রিসোর্স ড্রেন এবং তত বেশি অরক্ষিত হয়ে পড়ে মূল ভূখণ্ড। লালমনিরহাট একটি নাম, যা এতদিন ছিল ভূগোল বইয়ের পাতায় বা সীমান্ত শহরের নিস্তরঙ্গ খবরের কেন্দ্রে। কিন্তু এখন সে নাম উচ্চারিত হচ্ছে প্রধান শিরোনামে, সামরিক রিপোর্টে, এমনকি দিল্লির কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন একটাই, বাংলাদেশ এখানে কি করছে, আর কেনই বা ভারতের বুক কাঁপছে?
বিশ্লেষকরা বলছেন এখানে দুটি স্তর আছে। প্রথমত, এটি নিছক একটি এয়ারবেস পুনরুজ্জীবনের বিষয় নয়। দ্বিতীয়ত, এটি একটি কৌশলগত বার্তা। সেই বার্তার মর্মার্থ হচ্ছে আমরাও জেগে আছি। সর্বশেষ তথ্য বলছে লালমনিরহাটে শুধুই রানওয়ে নয়, নির্মাণ হচ্ছে সাবটেরিনিয়ান ভূগর্ভস্থ কমান্ড সেন্টার, স্থাপন করা হচ্ছে নতুন জেনারেশন রাডার ইউনিট এবং একটি দীর্ঘমেয়াদী হ্যাঙ্গার সিস্টেম, যা নির্দিষ্ট ধরনের ফাইটার জেটের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। এসব উন্নয়নের একটিও আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয়নি, তবে স্যাটেলাইট চিত্র এবং আন্তর্জাতিক ডিফেন্স ওয়াচারদের রিপোর্টে এই বিষয়ে আলামত মিলছে। এতদিন বাংলাদেশ সামরিক কৌশলে মূলত প্রক্রিয়াশীল থেকেছে, কেউ আক্রমণ করলে প্রতিরোধ করবে এমন ধারণাই ছিল মূল। কিন্তু বর্তমানে যা হচ্ছে তা অনেকটাই প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি, সামরিক পরিকল্পনার ভাষায় যাকে বলে ডিটারেন্স বাই ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সম্ভাব্য হুমকির কাছাকাছি নিজের উপস্থিতি জানান দেওয়া। ভারতের অন্যতম দুর্বল কৌশলগত স্থান হল শিলিগুড়ি করিডর, যা মূল ভারতকে উত্তর পূর্ব ভারতের সাথে সংযুক্ত করে মাত্র 22 কিলোমিটার প্রস্থের এক করিডরে। এই করিডর যদি কোনোভাবে বিচ্ছিন্ন হয় তাহলে ভারতের 7টি রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। লালমনিরহাট এই করিডরের একেবারে ধারে, ফলে এখানকার প্রতিটি সামরিক পদক্ষেপ ভারতের জন্য এক ধরনের কৌশলগত ধাক্কা। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি কেবল প্রতিরক্ষা নাকি আরও কি? একটা সম্ভাব্য দিক হলো কূটনৈতিক সিগন্যালিং। যখন কোনো দেশ সরাসরি মুখ খুলতে পারে না, তখন তারা পদক্ষেপের মাধ্যমে বার্তা দেয়। যেমন ধরুন, কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিয়েও যদি একটি পুরনো এয়ারবেস পুনরুজ্জীবন পায়, সেটা একটি পরোক্ষ কূটনৈতিক বার্তা। তুমি যদি আমায় ঘিরে ফেলো, আমি নিজেকে সুরক্ষিত করব। আবার অন্য একটি দিক হলো অভ্যন্তরীণ বার্তা, দেশের জনগণের জন্য একটি মনস্তাত্ত্বিক পুনর্জাগরণ। লালমনিরহাটের বাতাসে এখন নতুন শব্দ। রাতের বেলায় টহলরত সেনাযান, আকাশে গর্জে ওঠা প্রশিক্ষণ বিমানের আওয়াজ, হ্যাঙ্গারে আলো জ্বলে থাকা, সব মিলিয়ে এক নতুন বাস্তবতা। এই ঘুম ভাঙা কি কেবল সামরিক, নাকি এটি একটি রাজনৈতিক মনস্তাত্ত্বিক জেগে ওঠাও? সম্ভবত দুটোই, এবং সেটি ভারতকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে ভারত চাচ্ছে এই ঘাঁটির সক্রিয়তা ঠেকাতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে মিলিটারাইজেশনের অভিযোগে অভিযুক্ত করতে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। সম্ভবত সেই নীরবতাই এখন সবচেয়ে বড় ভাষা। লালমনিরহাট যেন নিরীহ শহর নয়, এখন এক প্রতিধ্বনি, যেখানে প্রতিটি ইট পাথর বলছে, আমরা জেগে উঠেছি, এবার তুমিও শুনে নাও। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সম্পাদকীয়তে লেখা হয়েছে, বাংলাদেশ মাস্ট এক্সপ্লেইন ইটস মিলিটারি ইন্টেনশনস ইন লালমনিরহাট। অথচ তারাই বলছে 15 মিনিটে পুরো ঘাঁটি ধ্বংস করে দিতে পারবে। এটি নিজ হুমকি নয়, এটি বাংলাদেশের পক্ষেও একটি যৌক্তিক প্রতিরক্ষার যুক্তি। লালমনিরহাট ইস্যুটি এখন আর কেবল ভূগোল নয়, এটি একটি কৌশলগত জাগরণের প্রতীক। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ছোট রাষ্ট্রের আত্মরক্ষার মানে নতুনভাবে সংজ্ঞায়িত করছে বাংলাদেশ। দশকের পর দশক ধরে ভারতের প্রভাব বলয়ে আবদ্ধ এক রাষ্ট্র আজ তার প্রতিরক্ষা কাঠামো নিজের হাতে পুনর্গঠনের পথে আসছে। বাংলাদেশ বর্তমানে কৌশলগত নীতিতে দুটি বিষয় স্পষ্ট করেছে: এক, আত্মনির্ভরতা; দুই, আঞ্চলিক ভারসাম্য রক্ষা। চীন ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, পাকিস্তানের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য। এই ত্রিমাত্রিক নীতি দক্ষিণ এশিয়ার নতুন এক বলয় তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নতুন প্রতিরক্ষা নীতি কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, বরং এক ধরনের ডিটারেন্স পলিসি, আক্রমণ নয়, প্রতিহত করার মনোভাব, যাতে কেউ আক্রমণের চিন্তাও না করে। ডক্টর আরিফুর রহমান বলেন, যখন প্রতিবেশী দেশ বলছে তারা 10 মিনিটে আমাদের ঘাঁটি ধ্বংস করবে, তখন আমাদের হাতে দুটি পথ থাকে: এক, চোখ বন্ধ করে রাখা; দুই, নিজের নিরাপত্তা নিজের হাতে নেওয়া। বাংলাদেশ দ্বিতীয় পথ বেছে নিয়েছে। এখন বাংলাদেশ যে সামরিক নেটওয়ার্ক তৈরি করছে, সেটি 3 স্তরে বিভক্ত। এক, আকাশ প্রতিরক্ষা, হিসার FM-90, HQ-16 ও ভবিষ্যতের লং রেঞ্জ সিস্টেম। 2, সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার কমান্ড। 3, আঞ্চলিক বেস সিস্টেম, যেমন লালমনিরহাট, কক্সবাজার ও বরিশাল। এই তিনটি একসাথে কাজ করলে বাংলাদেশের আকাশ, সমুদ্র ও স্থল প্রতিরক্ষা হবে একটি ইন্টিগ্রেটেড শিল্ড, যা ভারতের মতো বড় রাষ্ট্রের জন্য এক নতুন চ্যালেঞ্জ। অন্যদিকে ভারতের উদ্বেগ এখানেই। তারা জানে এই প্রতিরক্ষার ঢাল সক্রিয় হলে দক্ষিণ এশিয়ায় তাদের একচেটিয়া সামরিক প্রভাব আর থাকবে না। তাই দিল্লি প্রচার যুদ্ধ শুরু হয়েছে আগেভাগেই। মিডিয়া আতঙ্ক তৈরি করছে যেন রাজনৈতিক চাপ দিয়ে এই প্রক্রিয়া বন্ধ করা যায়। কিন্তু ইতিহাস বলছে, যে জাতি একবার নিজেকে রক্ষার সিদ্ধান্ত নেয় তাকে থামানো যায় না। লালমনিরহাট সেই জাতির মনস্তত্ত্বের প্রতীক হয়ে উঠছে, যেখানে প্রতিটি রানওয়ে, প্রতিটি হ্যাঙ্গার, প্রতিটি রাডার প্যানেল যেন বলছে, এবার আমরা প্রস্তুত।
লালমনিরহাটের ক্যান্টনমেন্টের বাতাস নিঃশব্দ অথচ থমথমে। সামরিক ঘাটের চারপাশে শুধু সাদা আলো আর ধীরে চলা বুটের শব্দ। একটি ট্রাক চুপচাপ প্রবেশ করে ঘাটের পশ্চিম গেট দিয়ে, পেছনে ঢাকা কালো কাভার। ভেতরে কি আছে কেউ জানে না, জানার চেষ্টাও করছে না। সামরিক প্রোটোকল বলে যা জানা দরকার শুধু তাই জানবে। দূর থেকে দেখা যায় হ্যাঙ্গারের ভেতরে কাজ চলছে। কেউ বলছে নতুন রাডার বসানো হচ্ছে, কেউ বলছে মোতায়েন হচ্ছে ড্রোন সাপোর্ট ইউনিট। সবই গুজব, কিন্তু প্রতিটি গুজবেই এক অদ্ভুত সত্যের ঘ্রাণ। এই ঘাটের চারপাশের গ্রামগুলোতে এখন মানুষ সাবধানী। চায়ের দোকানে আলোচনা চলছে এবার কিছু একটা হবে। কেউ কেউ বলছে যুদ্ধ নয় কূটনীতি, কেউ আবার বলছে চাপ তৈরি করতে প্রস্তুতি। কিন্তু সর্বশেষ যে সত্যটি দাঁড়িয়ে আছে তা হলো বাংলাদেশ আর নিঃশব্দে বসে নেই। ভারত যদি বলে তারা 10 মিনিটে ঘাঁটি গুড়িয়ে দিতে পারবে, বাংলাদেশ যেন এক নিঃশব্দ হাসি দিয়ে শুধু বলে তোমরা 10 মিনিটে শেষ করো, আমরা 10 বছর ধরে প্রস্তুতি নিয়েছি। এই লালমনিরহাট এখন প্রতিরক্ষার প্রতীক নয়, এটি এক মানসিক আত্মরক্ষার যাত্রা। এখানে প্রতিটি সিমেন্ট ব্লক যেন বলছে এবার আমরা প্রস্তুত। প্রতিটি রানওয়ে যেন উচ্চারণ করছে আর নয়, এবার আমরা জেগে আছি। এই ঘুমভাঙা শুধু একটি সামরিক ঘাটের নয়, এটি একটি জাতির মনস্তত্ত্বের ঘুমভাঙা। দক্ষিণ এশিয়ার মানচিত্রে শুরু হয়েছে নতুন ভারসাম্যের সূচনা।